जी, ठीक है सर। Okay, dear students, thanks for coming, and we're starting the overview class. আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো আমরা যে জিনিসটা আজকে একটু দেখব এবং পুরো ফাইনাল পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে হবে। আমরা প্রথমে আমরা একটু চলে যাচ্ছি, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এবং আপনাদের আগে ইমেল সেটা দিয়ে নেই। সবাই ভালো আছেন? ক্যান ইউ সে হ্যালো? জি স্যার। জি ইয়েস স্যার। কিন্তু মাত্র দুইজন কথা বলেন, আর আছেন তো আরো, কথা বলেন। হ্যালো স্যার। জি থ্যাংক ইউ স্যার আমি সাথী। ও আচ্ছা, সাথী ভালো আছেন আপনি? জি স্যার। স্যার আমি নুসরাত। জি জি নুসরাত। আমি দেখতে যে কয়জনকে এখানে দেখতে পাচ্ছি। সো ওয়ালিদ সাহেব ঘুমিয়ে আছেন নাকি দুপুরবেলা? নো স্যার আমি আছি। তো একটু আওয়াজ দিতে, একটু জবান না খুললে কি করে হবে? আপনি কি না আপনার মেহেদী স্যার বলছে আপনি কি গরুর হাটে গেছেন কিনা? আমি বলছি না, ওয়ালিদ স্যার বাসায় আছি স্যার। বাসায় আছেন আর কি। তো কি বলে আজকের ক্লাসটা খুবই ইনফর্মাল ওয়েতে হবে, এত চাপ নেওয়ার কিছু নাই। কি বলে 1 ঘন্টার ক্লাস নিব, নিয়ে তারপরে আমাদের একটু ছুটি দিবেন, 15 দিনের ছুটি। আই এম রিয়েলি টায়ার্ড। সো এবং আপনারাও কি বলে enjoy the festive with your family, with lot of laughter, with lot of enthusiasm, এবং ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নিতে হবে একসাথে। সো আমরা আরো 2-3 জন আসুক, আমরা আস্তে আস্তে শুরু করি আর কি। যে জিনিসটা আপনি এবার অস্ট্রেলিয়া যাবেন না? হ্যাঁ যাব, খুব শিগগিরই চলে যাচ্ছি। আমি কি I should leave this place for a while, কিছুদিনের জন্য একটু যাওয়াটা খুব দরকার আর কি। তো আমরা গত ক্লাসে একটু আস্তে আস্তে বলি, সবাই আসুক। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এবং আমরা বলার চেষ্টা করেছিলাম ইনভেন্টরি হচ্ছে আপনি গুডস এর স্টক করবেন। আপনার ইনভেন্টরি আছে, ইনভেন্টরি বলতে আপনার গুদাম যেটাকে বলা হয়, গুদামে আপনি মাল তুলবেন, আপনি মাল রাখবেন কিসের জন্য? আপনার ভবিষ্যতের ফিউচার ডিমান্ডের জন্য। সো বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা বলে থাকি, আমরা শুধু বাংলাদেশ কেন, গ্লোবালিও বলবো, র মেটেরিয়ালসটা আপনি কি করেন? আপনি ইনভেন্টরি অবশ্যই প্রোডাকশনের জন্য আপনার লাগে। যেমন ধরেন আপনারা যদি জুট মিল হয়, জুট মিলের জন্য তাদের জন্য তারা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস কিনে থাকে। লেদারের জন্য এই যে শু যে বানায় আপনাদের ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে, লেদারটা হলো র মেটেরিয়ালস। আপনি টেক্সটাইল মিল অথবা গার্মেন্টসে যান, কটনটা হলো র মেটেরিয়ালস। এগুলো হলো ইনভেন্টরি করার জন্য আপনার পণ্যের পূর্ব শর্তগুলো। তারপরে আপনি ফিনিশ গুডস, আপনি প্যাকেজজাত করে থাকেন। যদি আপনি সিলেটের চা বাগানের যদি চা নিয়ে আসেন, ওটা প্যাকেট করেন ঢাকায় বসে অথবা অন্য কোথাও। আপনি যেসব গার্মেন্টসের জিনিসগুলো আপনি পাঠাচ্ছেন দেশের বাইরে, আপনি এখান থেকে
যেমন কটন মূলত আমাদের দেশে আসে হলো ভারত থেকে। তো ভারত এবং পাশাপাশি অন্যান্য দেশ থেকে এখন আসছে আর কি। তাহলে এই ইনভেন্টরির সাথে কি কি জড়িত? ইনভেন্টরির সাথে র মেটেরিয়াল জড়িত, ইনভেন্টরির সাথে আপনার ফিনিশ গুডস জড়িত, ইনভেন্টরির সাথে আরেকটা আছে, সেটাকে বলা এমআরও ইনভেন্টরি, যেটা হলো যেমন ধরেন আপনি চিটাগং এ জাহাজ নির্মাণ শিল্পে গিয়েছেন কিনা জানি না, জাহাজ ভেঙে ফেলে, পুরনো জাহাজ ভেঙে ফেলে নতুন জাহাজ তৈরি করে। ওই পুরনো জাহাজ থেকে যেসব স্পেয়ার পার্টস নেয় না, সেগুলো কিন্তু ইনভেন্টরি হিসেবে রাখে, যত নতুন কোনো জাহাজ বানালে অনেক সময় ওই পুরনো জিনিস ওখানে কি বলে সন্নিবেশিত করে। তো আমরা গত ক্লাসে বলেছিলাম ফিনিশ গুডস, টুলস অ্যান্ড সাপ্লাইজ এবং বিভিন্ন ধরনের রিপেয়ারিং গুলো ইনভেন্টরিতে রাখা হয়ে থাকে। আপনার ফাংশন কি? ফাংশন বলেছিলাম যে আপনার ভবিষ্যতের ডিমান্ড গুলো মিট করবেন। যেমন বাংলাদেশে যদি আরএফএল গ্রুপ, তারা যদি প্লাস্টিক প্রোডাক্ট গুলো স্টক করে ঈদের আগে, কি জন্য? যে বিশেষ করে এই যে পবিত্র ঈদুল আজহাতে অনেক আরএফএল গ্রুপের প্লাস্টিক প্রোডাক্টস গুলো খুব চলে, যেমন মাংস বিতরণ করার জন্য বা মাংস তোলার জন্য, মাংস ধরে রাখার জন্য তারা এই জিনিসগুলো করে থাকে আর কি। তারপরে স্মুথ প্রোডাকশন। আপনি ইনভেন্টরিটা কেন করা হয়? স্মুথ প্রোডাকশন। এক জায়গায় রাখলে আপনি বুঝতে পারবেন আপনার ঘরে কতগুলো পণ্য আছে, কতগুলো পণ্য বাইরে দিতে হবে। তারপরে আপনি যদি বিভিন্ন ধরনের আপনি যদি প্রাইস রাইজ করতে হয়, বিভিন্ন ভাবে প্রাইস কিন্তু রাইজ মানে বাড়তে পারে। কিভাবে বাড়তে পারে? বেক্সিমকো টেক্সটাইলের আপনি কটন গুলো আপনি কি বলে হঠাৎ করে আপনি আপনার ডলারের দাম বেড়ে গেল, তাহলে আপনি ইনভেন্টরি তে রাখা বা মজুদকৃত, বাংলায় যেটাকে বলে মজুদকৃত জিনিস পণ্য কিন্তু আপনি প্রাইস চেঞ্জ করতে পারবেন, এবং সেটার জন্য ইনভেন্টরিটা খুবই প্রয়োজন। আমরা ইনভেন্টরি কেন করি? যাতে আন্ডার স্টকিং, ওভার স্টকিং দুইটা জিনিস। এই ধরনের কিন্তু একটা প্রশ্ন করব আমি, প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কেন আন্ডার স্টক হয়, কেন ওভার স্টক হয়? আন্ডার স্টক হয় কেন? যদি বাংলাদেশের দৃষ্টিতে দেখি, আরএমজি ফ্যাক্টরিজ দে মে ফেস অর্ডার ক্যান্সেলেশন। হঠাৎ করে আমেরিকার সাথে তারা কাজ করছে বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কাজ করছে, তাদের অর্ডার ক্যান্সেল করে দিল। তখন কিন্তু ফেব্রিক মানে যদি আরএমজি ফ্যাক্টরি গুলো তারা যদি অর্ডার ক্যান্সেলেশন ফেস করে, কখন ফেস করে? যদি ফেব্রিক শর্টেজ, ডিলে শিপমেন্ট হয়ে থাকে। জিনিসটা বোঝেন? আন্ডার স্টক কেন হয়? আপনি যদি মজুদ মানে পণ্য সামগ্রী র মেটেরিয়ালস না দিতে পারেন, আন্ডার স্টক হয়ে যাবে। আপনার প্রোডাকশন নাই, চাহিদা আছে, প্রোডাকশন দিতে পারছেন না, আন্ডার স্টক। ওভার স্টক হলো পণ্যের দাম এত বাড়ায় রেখেছেন, কোনো মানুষ আর কেনে না। তাহলে এখান থেকে ছোট্ট একটা ডিসিশন আমরা করতে পারি। ধরেন একটা কেস স্টাডি দিয়ে দিলাম, একটা আন্ডার স্টকে আপনি কি ডিসিশন নেবেন, ওভার স্টকে কি ডিসিশন নেবেন, এই ব্যাপারে আপনি একজন ভবিষ্যতের সাপ্লাই চেইন ম্যানেজার হিসেবে বা এক্সিকিউটিভ হিসেবে কি ধরনের ডিসিশন নিতে পারেন। যেমন ধরেন আপনি দারাজের ইলেকট্রনিক রিটেইলার্স আপনি দেখবেন, তাদের প্রচুর পণ্য কিন্তু সমারোহ করে, তাদের তো শপ আছে, অনলাইন শপ, কিন্তু আপনার আনসোল্ড, বিক্রি হচ্ছে না। ইচ্ছা করে কি জানেন? অনেক সময় সেলস এন্ড মার্কেটিং এর লোকেরা করে কি, এমনি সোল হাতে আর 5টা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে, আজই কিনুন, কিন্তু আসলে ভিতরের গল্প ভিন্ন, বিক্রি হচ্ছে না। প্রাইস পিপুলকে একটু বুস্ট আপ করার জন্য, পিপুলকে একটু কি বলবো, একটুখানি মানে what it calls in I can't pick up the right English, মানে বাজারটাকে একটু তোলার জন্যই তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে থাকে। আর মাত্র 2টা স্টকের নাই, তাড়াতাড়ি কিনুন, এরকম করে তারা ওই কি বলে আন্ডার স্টক, যদি ওভার স্টক হয় ওভার স্টক বিক্রি করার জন্য চেষ্টা করে থাকে। তো প্রশ্ন হতে পারে আন্ডার স্টকে আপনি কি ডিসিশন নেবেন, ওভার স্টকে আপনি কি ডিসিশন নেবেন? আপনি উত্তরগুলো আপনি চ্যাপ্টার পড়লেই বুঝতে পারবেন। এবার আসেন আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকজন জয়েন করতে চাচ্ছেন, আমি just give me a second. Okay, নাবিল ডিরেক্টর সাহেব এসছেন, সমস্যা নাই কোনো।
আচ্ছা, তারপরে হচ্ছে আপনি কেন আমি একটু ফার্স্ট যাব, কেন ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্ট করে থাকে? কারণ আপনি ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্ট আপনাকে ট্র্যাকিং সিস্টেমটা খুব জরুরি। ট্র্যাকিং সিস্টেম বিকাশ তারা আপনার এই যে ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ট্র্যাকিং স্যার সিস্টেম অ্যাটেন্ডেন্সটা জি, ও আচ্ছা 41 হয়ে গেছে, থ্যাংক ইউ, ভালো কথা মনে করেছেন। ওটাই তো আসল, পড়ালেখা পড়ে, কোনো চিন্তা নাই। আচ্ছা, ফয়সাল মাকসুদ, ও এটা ঠিক মতো দিলাম কিনা দাঁড়া। আপনারা সবাই বাড়ি চলে গেছেন, যার যার বাড়িতে চলে গেছেন? না স্যার, ঢাকাতেই আছি। ঢাকাতে ঈদ করি স্যার। আচ্ছা, ঢাকাতে ঈদ করে, কিন্তু যারা মানে বাড়ি আপনাদের ঢাকার বাইরে, তারা কালকে যাচ্ছি সকালে। আচ্ছা, সেফ রিটার্ন করে মানে ঠিক মতো পৌঁছেছেন আলহামদুলিল্লাহ, যদি পৌঁছে থাকেন আলহামদুলিল্লাহ। শাওলা বিনতে শরীফ আছেন নাকি? সঞ্জিদা, আরমিন, Present, sir. সুমিত, Yes, sir. থ্যাংক ইউ, জুবায়ের, খাতুনা, Yes, sir. সাইদুল ইসলাম ফাহিম, আসিফ মাহমুদ, তাজওয়ার রিওয়াদ মাহি, তাজওয়ার সাহেব নাই, সানাচার্জি, Present, sir. রবিউল হাসান মানিক, আইমান আক্তার সুরভি, সুমাইয়া আক্তার ঐশী। সুমাইয়া আক্তার ঐশী, আমি আপনাকে তো দেখতে পাচ্ছি। সারা তাসনুবা, Present, sir. রেজওয়ানা আক্তার রোশনি, নুসরাত জাহান, Yes, sir. সরি কি বলে একটা কলেজ, কি বলে কার নাম বললাম? ও মাই গড। তারপরে নুসরাত জাহান নওরিন, ইয়েস স্যার। নুসরাত জাহান নওরিন 100% অ্যাটেন্ডেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ, Thank you. থ্যাংক ইউ কংগ্রাচুলেশন। স্যার। সুমিয়া থ্যাংক ইসলাম, ইউ। সুমিয়া Present, ইসলাম, sir. ওকে, জিদনি বিনতে আহসান ঐশী ইয়েস স্যার। 100% অ্যাটেন্ডেন্স, কংগ্রাচুলেশনস। স্যার এটার জন্য কোনো রিওয়ার্ড দেওয়া হবে না? আপনি আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ কি স্যার। বলে তারপরে হচ্ছে আবু আহাদ রাতুল, তাড়াতাড়ি একটু সময় কম। আবু আহাদ রাতুল, ফয়সাল, নাসরিন আক্তার রুমি, Sir, Faisal, yes, sir. ইয়েস স্যার। ওকে ফয়সাল দিয়েছি, রুমি দিয়েছি, আন্তিকা সাহা। স্যার ও জয়েন হতে পারছে না, বারবার মেসেজ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। প্রেজেন্ট স্যার, আমি আসছি স্যার। তাজওয়ার। আর জোয়ার কি ঘুমাচ্ছিলেন নাকি? হ্যাঁ না স্যার, ঘুমাচ্ছিলাম না স্যার, আচ্ছা নেটে একটু সমস্যা ছিল স্যার। আচ্ছা, তাহসিন আনান, সাদিয়া খন্দকার, সাদিয়া খন্দকার নাই, তারপরে তাহসিন আনান নাই, তারপরে হচ্ছে ফরহাদ আহমেদ, গোলামুন নূর, Present, sir. সাদিয়া আক্তার সাথী, Yes, sir. ওকে, সাইদ হাসান, Present, sir. খান আব্দুল্লাহ আল ওয়ালিদ। ইয়েস স্যার। আরে ওয়ালিদ, আপনি 97% অ্যাটেন্ডেন্স। সুমাইয়া সরকার, হাসিব হোসেন, Present, sir. নাবিল, প্রেজেন্ট স্যার। কামরুল হাসান ইমন, Present, sir. ওকে, মোহাম্মদুল্লাহ, মোহাম্মদুল্লাহ। আর কেউ বাকি আছেন? আগে আগে দিয়ে নি, দাঁড়ান। স্যার আমি সুমাইয়া আক্তার ঐশী। জি জি জি। একটা সেকেন্ড দাঁড়ান, আপনাদের এটা তো দেয়া হয়নি এখনো। ও মাই গড, একটা সেকেন্ড একটু ওয়েট করে, তা না হলে এটা মিস হয়ে যাবে। Just give me a second. স্যার যারা 100% প্রেজেন্ট স্যার তাদের কি কোনো বোনাস মার্ক হবে? No জি না। bonus marks. আচ্ছা, পরে কথা বলছি, একটু ওয়েট করেন বাবা, লিংকটাই এখনো দিতে পারছি না। এটা just give me a second.
আপনার লিঙ্কটাই এখন এই শেষ বেলায় এসে এটা করলাম। একটু ওয়েট করে নেয়, এখনো কপি পেস্ট হচ্ছেই না, এটা শেষ বেলায় আসলে এরকম। জি, এবার একটুখানি অপেক্ষা করুন, আমি একটা ফোন বারবার আসতেছে, একটা সেকেন্ড। স্কয়ার ফার্মাসিউটিক্যাল থেকে ফোন দিচ্ছি, একটা সেকেন্ড প্লিজ। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, স্যারে কথা বলতেছে, চুপ থাক। স্যার একটা কলে আছে, আমাকে অ্যাবসেন্ট দেওয়া হয়েছে। আরে সবারই অ্যাবসেন্ট দিচ্ছে, চুপ থাক। নাবিল কি ক্লাসে আসোস নাকি ঘুমে ঘুমে প্রেজেন্ট দিছোস? ওই অ্যাবসেন্ট কি সবার দেওয়া হয়েছে নাকি সবার প্রেজেন্ট হয়েছে? সবারই অ্যাবসেন্ট দিছে রে ভাই, তুই কথা বুঝছস না, স্যারে কথা বল। তুই কই আসছিলি? তুই প্রেজেন্ট দেস নাই কেন? সরি, মাই অ্যাপোলজি। আপনারা কি বলছিলেন আমাকে কথাটা বুঝতে পারি, দরজাটা লাগিয়ে দেন প্লিজ। যারা 100% পেয়েছেন তারা আমার কাছ থেকে পার্সোনালি গিফট পাবেন। যারা 100% অ্যাটেন্ডেন্স, তাদেরকে আমি পরীক্ষার পরে ডেকে আপনাদের সাথে কথা বলবো। অতএব অন্তত থ্যাংক ইউ স্যার। বোনাস পয়েন্ট কখনো দেয়া যায় না, এটা নিয়ম না। আপনি আমি ব্যক্তিগতভাবে দিতে পারি, কারণ আপনি আমার উপরে আস্থা রেখেছেন। এইটুকু বলতে পারি। ওকে, সো এখন মূলত কেন আমরা ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্ট পড়াশোনা করব, কি জন্য পড়াশোনা করব? কারণ আমাকে ট্র্যাক করতে হবে। আমি প্রত্যেকটা সময় আমাকে আপ টু ডেট থাকতে হবে, যাতে আমার কোনো ধরনের ব্যবসায় ক্ষতি না হয়। আমাকে ডিমান্ড ফোরকাস্ট করতে হবে, ডিমান্ড অনুযায়ী ঘরে ঢুকাবো পণ্য, ঘর থেকে বের করব। যদি বছরের পর বছর পড়ে থাকে, মাসের পর মাসে পড়ে থাকে, আপনার ব্যবসা লাটে উঠবে আর কি। তারপরে লিড টাইম এবং লিড টাইম ভেরিয়েবিলিটি, গত ক্লাসে আমরা বলেছিলাম। লিড টাইম হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে। বিভিন্ন সময় লিড টাইমের ভেরিয়েবিলিটি হতে পারে যেমন ধরেন আপনার ক্লায়েন্ট, আপনি যে র মেটেরিয়ালস ঠিক মতো পাচ্ছেন না, ভেরিয়েবিলিটি হতে পারে। আপনি অনেক সময় পণ্যের প্রাইস বাড়তে পারে। এইভাবে আপনার, এখন আমি প্রেজেন্টেশন দিতে পারবো না, পরে লাস্টে বলবেন আমাকে। সো এই যে লিড টাইম এবং লিড টাইম ভেরিয়েবিলিটি, এগুলোর সম্বন্ধে জ্ঞান থাকতে হবে কার? সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের, সাপ্লাই চেইন। সো অ্যাট দ্য সেম টাইম ইউ মাস্ট হ্যাভ সাম নলেজ, হোল্ডিং কস্ট, অর্ডারিং কস্ট, শর্টেজ কস্ট। গত ক্লাসে আপনারা এই বিষয়ে কথা বলেছেন, আমি এখন বলবো না, কারণ অঙ্ক আছে এখানে একটা। প্রমিতা এই সময় এটার ব্যাখ্যা দিয়ে দেবে উদাহরণ সহ। প্রমিতা, ইউ মাস্ট বি
you must give an example about holding cost, ordering cost, shortage cost. আমার স্টুডেন্টরা যেন এই তিনটা জিনিস ভালো করে বোঝে। এবার আমরা আসছি ইনভেন্টরি কাউন্টিং সিস্টেমের দিকে। ইনভেন্টরি কাউন্টিং সিস্টেমে আমার দেশে সারা বিশ্বে বিভিন্ন ধরনের সিস্টেম ইনভেন্টরি কাউন্টিং সিস্টেম চালু আছে। একটা হলো পেরিয়ডিক সিস্টেম, পারপেচুয়াল সিস্টেম, টু বিন সিস্টেম, ইউপিসি, অর এটাকে পস বলা হয়। যে স্বপ্ন দেখেন না, স্বপ্নের যে বারকোড দেয় ওটা হলো পস অথবা ইউপিসি বলা হয়ে থাকে। বাংলাদেশে মূলত বড় বড় কোম্পানি বিশেষ করে ইপিজেডে এই জিনিসগুলো রক্ষা করা মানে এরা ব্যবহার করে থাকে। তবে ছোট ছোট মধ্যম মানের কোম্পানিগুলো স্বপ্ন, তারপরে আপনার কি বলে বড় বড় কোম্পানিগুলো ইভেন বাটা অফিসে বাটাতে যান, তারপরে এপেক্সে যান, তারপরে আড়ং এ যান, সব পস মেশিন বারকোড দিয়ে তারা সেলসটাকে ট্র্যাক করে, কতটা পণ্য বেরিয়ে যাচ্ছে, কতটা পণ্য ঢুকছে। তো এরপরে যে জিনিসটা সত্যিকার অর্থে আমরা এখানে এটা বোঝার চেষ্টা করব, এটার উপরে একটু জানতে হবে, এটাকে ক্লাসিফিকেশন সিস্টেম, এটাকে এবিসি অ্যাপ্রোচ বলা হয়। এবিসি অ্যাপ্রোচের একটা এক্সাম্পল আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করছি। এবিসি ইনভেন্টরি অ্যানালিসিস, এটার একটা সফটওয়্যার আছে। আগে মৌলিক জিনিসটা বুঝুন, এই সফটওয়্যারটা আমরা আসলে সত্যিকার অর্থে আমরা যারা পুরোপুরি একাডেমিক আমরা এই জিনিসটা কখনো দেখিনি, আমরা শুধুমাত্র আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্যই পড়াই। যদি ভবিষ্যতে যেহেতু আমাদের ইচ্ছা আছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের লোকগুলোকে নিয়ে এসে যারা জব মার্কেটে তারা এই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করবেন, যদি এটা না জেনে থাকেন তখন আপনি আলোচনা করে বুঝতে পারবেন না। এবিসি ইনভেন্টরি অ্যানালাইসিস একটা অ্যাপ্রোচ, এটা ইনভেন্টরি আইটেমগুলোকে তিনটা ভাগে ভাগ করে। অর্থাৎ আপনার গুদামে তিন ধরনের পণ্য আছে, একটা হলো এ আইটেম, একটা হলো বি আইটেম, একটা হলো সি আইটেম। এবং ধরেন এই আইটেমে 10% আইটেম, 70% ভ্যালু আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের জন্য। এখানে এ আইটেমের ক্ষেত্রে এ আইটেমে 10% আইটেম আর 70% ভ্যালু। কিরকম? যেমন ধরেন বিভিন্ন ধরনের আমি কিভাবে বলতে পারি, হাইব্রিড রাইস কখনো নাম শুনেছেন? হাইব্রিড রাইস, কিছু রাইস তৈরি হয় মাটিতে আর কিছু রাইস আপনার কি বলে যেটা আপনার কি বলে কি যেন বলে চালের যে কারখানা, সেখানে এক রাইস থেকে আরেক রাইস মানে হাইব্রিড, এটার সাথে ওইটা যুক্ত করে রাইসটাকে বাড়ানো হয়, ফোলানো হয়। আপনি দেখেন এই যে উচ্চ ফলনশীল, ভেরি গুড, বাংলা এটাকে বলে উচ্চ ফলনশীল। বাংলাদেশে আপনি খেয়াল একটা জিনিস চিন্তা করেন তো, এত মানুষ প্রতিদিন খাচ্ছে, ভাত খায়। একটা ওয়ান সেকেন্ড, এত মানুষ, জমি তো কম, আমাদের জমি তো কম, আপনার অল্প আপনার এখানে। সো তাহলে আমরা কি করে থাকে, আমরা একটা সেকেন্ড, ওয়ান সেকেন্ড। সো এত মানুষ যে খায়, তো এই জমি জমা তো দেখেন বাড়িঘর হওয়ার ফলে তো জমি জমা কমে গেছে। তো কি তার মানে কি, একটা জমিতে 3টা ফসল হয়, 2টা ফসল তো চোখ বন্ধ করে হয়, আর না হলে 18 কোটি মানুষকে আপনি কি করে খাওয়াবেন? এই যে একটা জমির স্বাভাবিক উর্বরতা এক ধরনের ফলন হয়, কিন্তু আপনার মানুষ তো বেশি এখানে, তার মানে কি আপনাকে নিশ্চয়ই স্বাভাবিকের বাইরে গিয়ে ফলন করতে হবে। তখন আপনি কি বলে এক্সট্রা কিছু যোগ করবেন যাতে উচ্চ ফলনশীল, অর্থাৎ আগে বছরে একবার ধান হতো, এখন আপনি বছরে 3বার ধান করছেন বা 2বার ধান করছেন। এই যে উচ্চ ফলনশীল বীজ আমরা বলি, বীজ যারা একটু গ্রামের দিকে বাড়ি তারা এই কথাগুলো বুঝতে পারবে, যারা শহরে সভ্যতার ছেলে মেয়ে তারা এই কথাটা ওইভাবে বুঝতে পারবেন না। আমি যারা একটু আরবান সোসাইটিতে আছেন, একটা পণ্যের একটা ধরন আছে। আপনি দেখবেন আড়ঙে যদি যান, সেখানে 10,000 টাকা আরো
পণ্য আছে, 5,000 টাকারও পণ্য আছে, 3,000 টাকারও পণ্য আছে, প্রাইস অনুযায়ী। সো এবি অ্যাপ্রোচে বিভিন্ন ধরনের আইটেম, এবিসি 3টা আইটেম ধরেন। কেন এবিসি আমরা অ্যাপ্রোচটা করি? এবিসি অ্যাপ্রোচটা করি কারণ আমরা প্রায়োরিটি ঠিক করি। প্রায়োরিটি আজকে আপনার ক্লাসে ধরেন আমি আপনাদের ইন্টারনাল যে পরীক্ষা নিয়েছি, পরীক্ষাগুলোর মার্কস গুলো যোগ করছিলাম। যোগ করে তাহলে কিছু ছেলে মেয়ে ভালো করেছে, মাঝারি গোছের কিছু ছেলে মেয়ে করেছে, কিছু ছেলে মেয়ে খারাপ করেছে। যারা ভালো করেছে এ আইটেম, যারা মাঝারি গোছের বি আইটেম, যারা খারাপ করেছে সি আইটেম। তেমনই ভাবে বিভিন্ন পণ্য সামগ্রীর আইটেমাইজেশন হয়ে থাকে, অর্থাৎ প্রায়োরিটি ঠিক করে হাই ভ্যালু পণ্য, মিড লেভেল পণ্য আর একদম লোয়ার লেভেল পণ্য। যেটা হাই ভ্যালু পণ্য সেটা এ আইটেম, আর যেটা বি আইটেম সেটা মধ্যম মানের। আবার মানে সি আইটেমকে আবার আমরা বলে থাকি এখানে ওভার স্টক, মানে কোনো ধরনের সি আইটেম মানে আপনার এটাকে হচ্ছে খুব লিস্ট মানে একদম কম ইম্পর্টেন্ট। এ আইটেম অনেক সময় এ আইটেম কিন্তু এমনও হতে পারে ভেরি ইম্পর্টেন্ট, মানে এই পণ্য অল্প লোক কেনে। আবার বি মডারেটলি কম বেশি সবাই কেনে। আবার সি হচ্ছে আইটেম খুবই লিস্ট ইম্পর্টেন্ট, অনেক মানুষ কেনেও না, ধারে কাজ দিয়েও যায় না আর কি। তাহলে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করছি, এবং এই 3টা ক্যাটাগরি ভাগ করে আমরা প্রোডাক্টগুলো বিক্রি করার চেষ্টা করি এবং গুদামজাত করি এ আইটেম, বি আইটেম, সি আইটেম। এ আইটেম খুব ফার্স্ট মাস খুব তাড়াতাড়ি বিক্রি হয়, বি আইটেম মাঝারি গোছের বিক্রি হয়, সি আইটেম এমন বিক্রি হয় না। ওইটার জন্য আপনার জ্বালা বেশি, কারণ এ যাবে ভালো, বি যাচ্ছে মোটামুটি, সি যায় না। তাহলে আপনার তো স্থানটা তো ধরে রেখেছে দীর্ঘদিনের জন্য, আপনি তো ফেলে রাখতে পারেন না। তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু না কিছু ডিসিশন নিতেই হবে। সো এবিসি ক্লাসিফিকেশনে হাই, মডারেট এবং লো, এই 3টা ভাগে বিভক্ত করা হয়। একটা ছোট্ট অঙ্ক দেখি যেটা আমাদের কে বলে পারমিতা করাবে, কিন্তু তার আগে আমি কিছু জিনিস আপনাদের কাছে নিয়ে আসি। সেটা হলো পারচেজ কস্ট। এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই। পারচেজ কস্ট অর্থাৎ যে টাকা দিয়ে আপনি পারচেজ করেন ইনভেন্টরিতে তো পণ্য থাকে, পণ্য তো আপনাকে দেয়া হয় ইনভেন্টরি থেকে, আপনি ওই টাকা দিয়ে কেনেন। আর হোল্ডিং বা ক্যারিং কস্টটা হচ্ছে যে আইটেমটাকে আপনি ক্যারি করেন ইনভেন্টরিতে ফর এ লেন্থ অফ টাইম, ইউজুয়ালি এ ইয়ার। যেমন ধরেন আপনার হোল্ডিং কস্ট মানে ওয়্যার হাউস আপনি রেন্ট করছেন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, এটা হচ্ছে হোল্ডিং কস্ট, হোল্ড করছেন। এই যে আপনাদের আগে এটাকে কি বলে, বনানীতে আপনাদের আগে যে ক্যাম্পাস ছিল ওটা কিন্তু বাসা ভাড়া ছিল, রেন্ট করতে হতো, তাহলে হোল্ডিং কস্ট এটা। আর এখন আপনার ইউনিভার্সিটি কোনো ধরনের হোল্ডিং কস্ট নাই, তারা রেন্ট দেয় না, এটা তার নিজের সম্পত্তি। ঠিক আছে? তো হোল্ডিং বা ক্যারিং কস্ট যেটাতে, যেমন ওই বনানীতে আপনাদেরকে ওখানে পড়ানো হতো ভাড়া নিয়ে, তারপরে আপনার ওই ইনভেন্টরিতে তারা বিভিন্ন ধরনের জিনিস ভাড়া করেই তারপরে করতো, সো হোল্ড করতো ওই শিক্ষা কার্যক্রমটা চালানোর জন্য। তেমনই ভাবে বিভিন্ন কোম্পানিতে হোল্ডিং কস্ট আছে, ক্যারিং কস্ট আছে, কম বেশি সবারই আছে। অর্ডারিং কস্ট, যে এই যে আপনি অর্ডার দিচ্ছেন এবং ইনভেন্টরিটা রিসিভ করছেন, তার একটা কস্ট আছে। এই যেমন ধরেন, কিভাবে বুঝাই আপনাকে, আপনি পাঠাও এর অনেক ধরনের আপনার সার্ভিস আছে। আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডকে আপনি একটা সুন্দর জিনিস পাঠাবেন, ঈদের আগে পৌঁছতে হবে, তো আপনি এখন অর্ডারিং কস্ট দিলেন, পাঠাওয়ের লোক এসে আপনার থেকে নিয়ে গিয়ে, কোথা থেকে নিল, আপনার কাছ থেকে নিয়ে আরেকটা জায়গায় গিয়ে পৌঁছেছে। তেমন অনেক ইনভেন্টরি, এই যে দারাজের তো যে ইনভেন্টরি আছে, সেই ইনভেন্টরি থেকে জিনিসটা নিয়ে তারপরে প্রাপকের কাছে পৌঁছে দেওয়া হয়। সেটআপ কস্ট, যে কস্টটা ইনভলভড একটা মানে
ইকুইপমেন্ট যে প্রিপেয়ার করার জন্য যে যে খরচগুলো হয়, যেমন ধরেন আপনি অনেকগুলো মাল নিচ্ছেন, এখন ইনভেন্টরিতে আপনাকে একটা লোক তো ওখানে রাখতে হয়, ও গিয়ে ইনভেন্টরি থেকে জিনিসটা নিয়ে এসে তারপরে মানে আপনার বিভিন্ন কাস্টমার সার্ভিসে এসে রাখে। এই যে বিভিন্ন ধরনের খরচ আছে অন্তর্গত, সেটাকে সেট আপ, দ্য কস্ট ইনভলভ ইন প্রিপেয়ারিং ইকুইপমেন্ট ফর এ জব হুইচ ইজ কল্ড সেট আপ কস্ট। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট শর্টেজ কস্ট। শর্টেজ কস্টের একটা উদাহরণ দেই আমি, যেমন আরএমজি ফ্যাক্টরি, তারা আপনার কি বলে প্রায় ধরেন কিছু লস করলো, কারণ কি লসটা কি? ফেব্রিকের শর্টেজ হয়েছে, অর্থাৎ যার কাছ থেকে কাপড়টা আসার কথা সে ঠিক মতো পৌঁছাতে পারেনি, অর্থাৎ কস্ট রেজাল্টিং হোয়েন ডিম্যান্ড এক্সিড দ্য সাপ্লাই অফ ইনভেন্টরি। অর্থাৎ যে নির্দিষ্ট সময়ে আরএমজি ফ্যাক্টরিতে আপনার যে ফেব্রিকটা আসার কথা, যে র মেটেরিয়ালসটা আসার কথা ছিল, সেটা ঠিক মতো পৌঁছেনি, যার ফলে 200 টাকা প্রতিটা শার্টে ধরেন 200 টাকা করে লস হয়েছে, বা 50 টাকা বা 100 টাকা করে লস হয়েছে। দিস ইজ কল্ড শর্টেজ কস্ট। কোনটা বোঝেন নাই আমাকে বলেন, তাড়াতাড়ি বলেন। পারচেস কস্ট, হোল্ডিং কস্ট, অর্ডারিং কস্ট, সেটআপ কস্ট, শর্টেজ কস্ট। আমি আবার বলে দিচ্ছি জিনিসগুলো। হোল্ডিং কস্ট, এই যে ধরেন আপনার একটা তেজগাঁতে আপনার একটা বড় কি বলে ইনভেন্টরি আছে বা গুদাম আছে, ওটার যে ভাড়া দিচ্ছেন, গুদামে যে জিনিসপত্র রাখছেন, সেটা হলো হোল্ডিং কস্ট। যেমন ধরেন 50 থেকে 100 টাকা পার স্কোয়ার ফিট পার মান্থ যে ভাড়া দিয়ে থাকেন, সেটা হলো হোল্ডিং কস্ট। অর্ডারিং কস্ট হলো কাস্টমস ক্লিয়ারেন্স। বেনাপোল চেনেন? কারো বাড়ি আছে নাকি বেনাপোলে? যশোর, সাতক্ষীরা, খুলনা ওই দিকের লোক যারা, বেনাপোল ল্যান্ড পোর্ট, বাংলাদেশের ল্যান্ড পোর্ট আছে। সত্যিকার অর্থে আমি আপনাদের কাছে একটু হলেও ক্ষমা চেয়ে নিচ্ছি, সত্যি আমাদের আরেকটা চ্যাপ্টার পড়ানোর দরকার ছিল, কিন্তু এটা পারলাম না। বাংলাদেশে কতগুলো ল্যান্ড, কতগুলো মানে ইয়ারল্যান্ড, তারপরে এ ল্যান্ড মানে অর্থাৎ স্থল বন্দর আছে, এই বন্দর, এই জিনিসগুলোর জন্য আরেকটা 1 ঘন্টার একটা দরকার ছিল। যাক, আমি কয়েকটা জিনিস আপনাকে পাঠিয়ে দেবো, পড়ে নিন। ল্যান্ড পোর্ট, এগুলো চিনতে হবে বাবারে। এগুলো কাজ করতে গেলে কখনো বেনাপোলে পাঠাবে, কখনো ভোমরায় পাঠাবে, কখনো কি বলে আপনার ওই কোথায় যেন চিটাগংয়ে পাঠাবে। আপনার এখানে বিভিন্ন পোর্ট আপনারা কাজ করবেন পোর্ট বেসড, পোর্টের সাথে সম্পর্ক থাকতে হবে আপনাদেরকে আর কি। তো এই যে অর্ডারিং কস্ট হলো কাস্টমসের ক্লিয়ারেন্সটা বেনাপোল একটা হলো পোর্টল্যান্ড, বাংলাদেশ এবং ইন্ডিয়ার পাশাপাশি পোর্টল্যান্ডে বিভিন্ন ধরনের যে খরচগুলো কাস্টমস, কোনো পণ্য খালাস করার জন্য, কাস্টমস থেকে খালাস করার জন্য যে 5,000 থেকে 20,000 টাকা পার শিপমেন্ট খরচ হয়, ওইটাই হচ্ছে অর্ডারিং কস্ট। পারচেস কস্ট, হোল্ডিং কস্ট, অর্ডারিং কস্ট। আর সেটআপ কস্ট হচ্ছে, আমি বলেছি আপনাকে, কোনো ইনভেন্টরি থেকে অর্ডারটা দিলেন, অর্ডারটা পরিপূর্ণ করার জন্য ইনভেন্টরি, যে আপনার যে গুদাম থেকে পণ্যটি নিয়ে এসে কি বলে হেড অফিসে নিয়ে আসা, তারপরে আপনাকে পাঠানো, এই যে অর্ডারিং এবং রিসিভিং ইনভেন্টরি অফ কস্ট, এটা হচ্ছে অর্ডারিং কস্ট। আর শর্টেজ কস্ট শুধু মনে রাখেন, একটা আরএমজি সেক্টরে তাদের কি বলে লস হয়েছে প্রতিটা শার্ট এবং এর কারণে। কিসের জন্য হয়েছে? কারণ কি বলে হংকং থেকে ফেব্রিক আসেনি, অথবা মুম্বাই থেকে ফেব্রিক আসেনি, অথবা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশ থেকে ফেব্রিক আসেনি। এই যে প্রতিটা শার্টের যে লসটা হয়েছে, সেই লসটাই হচ্ছে শর্টেজ কস্ট। পরীক্ষা যদি এগুলো আসে, স্যার সেটআপ কস্টটা আরেকটু রিপিট করুন। আচ্ছা, সেটআপ কস্টটা হচ্ছে বাবা, আপনি আরেকটু সুন্দর করে বলি। যেমন ধরেন আপনি আমাদের দারাজে যে পণ্যটা আপনি বুক দেন অথবা অর্ডার করেন, সেই অর্ডার যখন দারাজের হেড অফিস অর্ডারটা পায়, সেটা কিন্তু সাথে সাথে তাদের যে ইনভেন্টরি, গাজীপুরে ইনভেন্টরি থাকতে পারে, মানে গুদাম থাকতে পারে, অথবা ঢাকা শহরে কোনো জায়গায় গুদাম থাকতে পারে। তাহলে ওই পণ্যটা আপনি অর্ডার দিলেন, অর্ডার দিয়ে ওই ধরেন গাজীপুর থেকে, এটা তো কোথায় আসবে? হয়
যে নিয়ারেস্ট ডিপোটা আছে, ডিপো মানে হচ্ছে যেখান থেকে পণ্য খালাস করা হয়, মানে অথবা পণ্য কালেক্ট করা হয়, পণ্যটাকে আপনার প্রাপকের কাছে, যিনি অর্ডার দিয়েছেন তার কাছে পৌঁছানোর এই যে অন্তর্বর্তী যত ধরনের এই যে একটার সাথে একটার যে লিঙ্কেজ, সেই আপনি ওই সফটওয়্যারেরও খরচ কিন্তু সেট আপ কস্ট। মাই বয়, আপনি কি বুঝেছেন নূর? এই যে ওই যে সফটওয়্যারে আমি একটা ধরেন আমি একটা অনেকদিন ধরে সুন্দর একটা কি বলে খুঁজছিলাম, মানে আফটার শেভ খুঁজছিলাম, তো আমার আফটার শেভটা শেষ হয়ে গেছে, তখন দারাজ থেকে আমি কিনলাম। ওই যে আই এম ইউজিং দিস ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে শুরু করে অর্ডার দেওয়ার পরের থেকে ওইটা যে কি বলে কোম্পানির ইনভেন্টরি বা ডিপো থেকে যে আমার কাছে পৌঁছানো পর্যন্ত, এর সাথে ট্রান্সপোর্ট কস্ট আছে, এর সাথে কি বলে আরো লজিস্টিক কস্ট আছে, সবগুলো মিলেই হচ্ছে সেট আপ কস্ট। আপনাকে আর ছোট্ট করে বুঝাই, আপনি এই বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রথম ভর্তি হলেন, ভর্তি হয়ে আপনি ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং টাকা দিলেন, আপনাকে সেট আপ কস্ট আছে একটা, সেটা হচ্ছে আপনার একটা আইডি নাম্বার জেনারেট করা হলো, সেই আইডি নাম্বার এগেইনস্টে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করা হলো, অ্যাকাউন্ট মানে ইউনিভার্সিটির ওপেন, ব্যাংকেরও অ্যাকাউন্ট না, ওপেন করা হলো, এবং আপনার উপস্থিতি বিশ্ববিদ্যালয়ে আপনি তো একটা আপনার নামে না চিনলেও একটা বলে কোডে চেনে সবাই। এই যে আপনি বিভিন্ন ভিতরে ঢুকছেন, কার্ড পাঞ্চ করছেন, বিশ্ববিদ্যালয়ের সবগুলো যত ধরনের সার্ভিস আছে সবগুলো দিচ্ছেন, এই যে এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের যত খরচ হয়েছে সেটাই হলো সেট আপ কস্ট। অর্থাৎ গোলামুন নূরকে এই বিশ্ববিদ্যালয়ে 4 বছরের জন্য স্বীকৃত স্টুডেন্ট হিসাবে আপনি যত ধরনের সার্ভিস আপনার পক্ষে বিশ্ববিদ্যালয় মানে আপনাকে পয়েন্ট আউট করেছে, আপনাকে অ্যাড্রেস করেছে, আপনাকে দিচ্ছে, এগুলো তৈরি করতে যে ধরনের লজিস্টিক খরচ হয়েছে সেটাকে বলে সেট আপ কস্ট। আপনি বাসায় আপনার আছে না, ওই যে কি যেন বলে ডিশ অ্যান্টেনা আছে না গোলামুন নূর? আচ্ছা, তা আপনি সেট আপ কস্ট, আপনি যখন ডিশ অ্যান্টেনার লোক এসে তার তো আপনার টেলিভিশনের ভিতরে দিয়ে গেল, জয়েন করে দিয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। এবং আপনি সারা বিশ্বের অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন। তো এই যে তারা একটা সেট আপ কস্ট কিন্তু আপনার কাছে রেখেছে, অর্থাৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে যত ধরনের লজিস্টিক্স আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে প্রদত্ত গিভেন টু ইউ, ওই যে খরচগুলো গেছে ওই কোম্পানির জন্য সেটা সেট আপ কস্ট। এবার আপনি নিশ্চয়ই কি বুঝতে পেরেছেন? ওকে পারমিতা, অঙ্কটা শুরু করেন, তারপরে আমি আরেকটা চ্যাপ্টার, আমাকে আড়াইটার মধ্যে ছেড়ে দিতে হবে। ওকে, ক্যারি অন। জি স্যার। আচ্ছা, এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইওকিউ, মানে হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো এটা হচ্ছে এমন একটা কোয়ান্টিটিতে আমাকে হচ্ছে কোন একটা প্রোডাক্ট যখন আমি অর্ডার করব, তো আমি এমন একটা কোয়ান্টিটিতে অর্ডার করব যেটাতে করলে আমার সব মানে টোটাল কস্টটা হচ্ছে মিনিমাইজ হয়। এখন এই টোটাল কস্টের আন্ডারে আমার যে কস্টগুলো আছে সেগুলো হচ্ছে এই যে অর্ডারিং কস্ট, রিসিভিং কস্ট এন্ড হোল্ডিং কস্ট। তো এই কস্টগুলো যেন আমি মিনিমাইজ করতে পারি, সেইটাই হচ্ছে আমার অপটিমাল কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিতে আমি অর্ডার করব। তো আমাদের তো সবসময় লক্ষ্য থাকে যে হচ্ছে আমাদের কস্টটা মিনিমাইজ করতে হবে। তো এই ইওকিউ এর ফর্মুলা হচ্ছে ইওকিউ ইজ ইকুয়ালস টু √2ds ডিভাইডেড বাই এইচ। এখানে কিউ হচ্ছে যে আমার কোয়ান্টিটি, যেটা আমাকে এখানে হচ্ছে ডি মানে হচ্ছে আমার ডিমান্ড, আমার যতটুকু ডিমান্ড আছে একটা প্রোডাক্টের সেটা হচ্ছে আমার ডি এর ভ্যালু। আর এখানে হচ্ছে এইচ মানে হচ্ছে হোল্ডিং কস্ট, যে আমি ইনভেন্টরিটা যে আমি হোল্ড করব সেটার জন্য আমার যেই কস্টটা হবে, এতক্ষণ স্যার যেগুলো বুঝালেন। এইচ হচ্ছে সেই হোল্ডিং কস্ট, আর এস হচ্ছে আমার অর্ডারিং কস্ট পার অর্ডার। তো আমার কোশ্চেনে যদি এখানে পার অর্ডার না বলে অন্য কোনো কিছুও দেওয়া থাকে,
অর্ডারিং কস্টটা, সেটাকে আপনারা হচ্ছে পার অর্ডারে কনভার্ট করে নিয়ে তারপরে করবেন। অর্ডারিং কস্ট সবসময়ই হচ্ছে পার অর্ডারে হয়। আর টোটাল কস্টটা হবে আমার হচ্ছে যে হোল্ডিং কস্ট আর অর্ডারিং কস্ট মিলে যেটা আসবে দুইটার সামেশন। তো এখানে হোল্ডিং কস্ট এখানে দেখানো আছে যে অর্ডারিং কস্ট ইজ ইকুয়ালস টু ডি বাই কিউ ইন্টু এস। আগে যেটা বললাম যে ডি হচ্ছে আমার হচ্ছে ডিমান্ড, যতটুকু আমার দরকার, আর কিউ এখানে যে ইও কিউ আমরা যে বের করছি না যে অপটিমাল অর্ডার কোয়ান্টিটি, এটাকেই সংক্ষেপে হচ্ছে কিউ লেখা হয়। তো এই কোয়ান্টিটিটাই হচ্ছে ডি বাই কিউ ইন্টু এস হচ্ছে ওই যে অর্ডারিং কস্ট। আর যখন আপনি অ্যানুয়াল ক্যারিং কস্ট বের করতে যাবেন, সেটার ফর্মুলা হচ্ছে কিউ বাই 2 ইন্টু এইচ। মানে টোটাল যে আমার কোয়ান্টিটিটা ছিল তার অর্ধেক রাখতে আমার যতটুকু খরচ হয় সেটাই হচ্ছে আমার অ্যানুয়াল ক্যারিং কস্ট। স্যার পরের স্লাইড। আচ্ছা, এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে এ লোকাল ডিস্ট্রিবিউটর ফর এ ন্যাশনাল টায়ার কোম্পানি এক্সপেক্টস টু সেল অ্যাপ্রক্সিমেটলি 9,600 স্টিল বেল্টেড রেডিয়াল টায়ার্স অফ এ সার্টেন সাইজ অ্যান্ড ট্রেড ডিজাইন নেক্সট ইয়ার। তার মানে আমার এখানে হচ্ছে টোটাল ডিমান্ডটা হচ্ছে 9,600 স্টিল বেল্টেড টায়ার, এটা আমার অ্যানুয়ালি লাগে। আর অ্যানুয়াল ক্যারিং কস্ট দেওয়া আছে হচ্ছে $16 পার টায়ারের জন্য, আর অর্ডারিং কস্ট দেওয়া হচ্ছে $75। The distributor operates 288 days a year. তো আমার হচ্ছে বছরে 288 দিন এই ডিস্ট্রিবিউটরটা তাদের এটা অপারেট করে। এখন আমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য ইওকিউ, মানে আমি কোন কোয়ান্টিটিতে অর্ডার করলে আমার কস্টটা হচ্ছে মিনিমাইজ হবে। এখন ইওকিউ এর ফর্মুলা আমার দেওয়া আছে যে √2ds/h। এখানে আমার যেটা আগেই বললাম যে আমার ডি দেওয়া আছে, টোটাল ডিমান্ড পার ইয়ারে লাগে হচ্ছে 9,600 টায়ার, সেটা হচ্ছে ডি এর ভ্যালু। এস এর ভ্যালু আমার দেওয়া আছে এই যে অর্ডারিং কস্ট হচ্ছে $75, আর এইচ হচ্ছে দেওয়া আছে কি $16। তো এইটা আপনারা ফর্মুলায় বসিয়ে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 300 টায়ার্স হচ্ছে আমার অপটিমাল কোয়ান্টিটি। যদি আমি পার অর্ডারে হচ্ছে 300 টায়ার্স করে অর্ডার করি তাহলে আমার কস্টটা হচ্ছে মিনিমাইজ হবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হাউ মেনি টাইমস পার ইয়ার ডাজ দ্য স্টোর রিঅর্ডার। আচ্ছা, এখন আমার বছরে কয়টা টোটাল অর্ডার দেওয়া লাগবে সেটা বের করতে হবে। এখন আমার তো দেওয়া আছে যে টোটাল ডিমান্ড হচ্ছে 9,600 টায়ার, বছরে আমার 9,600 টায়ার লাগে। আর আমি একটু আগেই বের করলাম যে আমার অপটিমাল কোয়ান্টিটি হচ্ছে 300 টায়ার। তাহলে আমি একবারে যদি 300 টায়ার করে অর্ডার করি তাহলে আমার 9,600 টায়ার অর্ডার করতে টোটাল আমার কতটা অর্ডার করতে হবে, কতবার অর্ডার করতে হবে। তো এটা হচ্ছে যে ঐকিক নিয়ম যেরকম হয় যে 9,000 একবারে করছি হচ্ছে 300, তাহলে 9,000 মানে 9, আচ্ছা 300 করছি একবারে, তাহলে 9,600 করতে কতবার লাগে। তো ওইটা এইভাবে করে বসালে আসে যে 9,600 ডিভাইডেড বাই 300। তো আমরা পেলাম যে 32টা অর্ডার করতে হয়। ঠিক আছে, বোঝা গিয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার? এখানে এই নাম্বারে যে আমরা যেটা বের করলাম 300 টায়ার্স, এখানে মানে জিনিসটা কি বুঝাইছে, ইন্টারপ্রিটেশনটা কি হয় আমার 300 টায়ার্স দিয়ে? 300 টায়ার হচ্ছে আমার অপটিমাল কোয়ান্টিটি। আমি আগে বললাম না যে ইওকিউ মানে হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যে এই কোয়ান্টিটিতে আপনি যদি অর্ডার করেন তাহলে আপনার টোটাল কস্টটা মিনিমাইজ হবে। ঠিক আছে, এর থেকে কম কস্টে আপনি করতে পারবেন না, কিন্তু আপনি যদি 300 থেকে বেশি অর্ডার করেন তাহলে আপনার কস্টটা বেড়ে যাবে, বা আপনি 300 থেকে যদি কম অর্ডার করেন তাহলে আপনার কস্টটা বেড়ে যাবে। ধরেন আপনি যদি একবারে 100 হচ্ছে অর্ডার করেন তাহলে আপনার যে কস্ট পড়বে, অনেক সময় হয় না যে আমরা অনেক বেশি অ্যামাউন্টে যদি আমরা হচ্ছে অর্ডার করি তাহলে আমরা একটা ডিসকাউন্ট পাই, সেরকম থাকে। তো আপনি যদি 100 অর্ডার করেন তাহলে যে প্রাইসে পাবেন আপনি 300 অর্ডার করলে তার থেকে কম পাবেন। এখন আপনি যদি 300 থেকে মনে করেন আপনি 300 না করে 400 করবেন, তখন দেখা যাবে যে আপনার হচ্ছে হোল্ডিং কস্টটা বেড়ে যাচ্ছে, কারণ তখন আপনার জায়গা বেশি লাগছে। আপনার 300 রাখতে যদি আপনার 2টা রুমের দরকার হয়, দেখা যায় যদি আপনি 400 একবারে অর্ডার করেন আপনার 2টা রুম ফুলফিল হয়ে আরো একটা রুম বা একটা অর্ধেক রুম লাগছে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে হোল্ডিং কস্টটা বেড়ে যাচ্ছে। তো ইওকিউ হচ্ছে সেই একটা কোয়ান্টিটি, যেই কোয়ান্টিটিতে আপনি যদি অর্ডার করেন তাহলে আপনার টোটাল কস্টটা হচ্ছে মিনিমাইজ হচ্ছে। ঠিক আছে? জি আপু।
আচ্ছা তারপরে স্যার কোশ্চেন স্যার শেষ হয়নি। সরি। আচ্ছা কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ অ্যান অর্ডার সাইকেল। আচ্ছা লেন্থ অফ অর্ডার সাইকেল মানে আমি যে একটা অর্ডারটা দিলাম তো সেই অর্ডারটা করার পর প্রোডাক্টটা আমার হাতে পেতে কতটুকু সময় লাগছে সেটা হচ্ছে আমার লেন্থ অফ এ ওয়ার্ক লেন্থ অফ অ্যান অর্ডার সাইকেল। এখন এটা আমাকে বের করতে হবে। তো আমরা আগেই দেখেছি যে আমরা 300 ইউনিট করে হচ্ছে আমরা অর্ডার করব, ঠিক আছে। আর আমার টোটাল ডিমান্ড হচ্ছে 9600। তাহলে 300 যে ইউনিট এটা আমার 9600 কত অংশ? এটা হচ্ছে যে স্যার স্লাইড স্যার স্লাইডটা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখবেন আপনার খাওয়াটা আছে দিছে? হ্যাঁ স্যার ক্লাস নিতেছি। ও ক্লাসে এখনো মিটিং দেবেন কেন? একটা সেকেন্ড বাবা, সরি আমি ডিন স্যার আসছিলেন। জি 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 কই গেল? আচ্ছা আমি প্রেজেন্ট করছি। না না ঠিক আছে আমি করছি। জি আগান। স্যার আরেকটু উপরে। জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। So what I'm asking my students, এইটা যদি না বুঝে আপনি এখান থেকে যেতে পারবেন না। অতএব এটার মতো সোজা অঙ্ক পৃথিবীতে হয় না। ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি দুনিয়ার সবাই বোঝে এবং আপনারাও বুঝবেন বলে আশা করি। যদি এই ধরনের কোশ্চেন আসে আপনি মানে নাম্বার কেমনে তুলতে হয়, যারা স্মার্ট পিপল তারা অঙ্ক করে, যারা আনস্মার্ট বলাটা ঠিক হচ্ছে না, যারা একটুখানি বেশি কষ্ট করতে চায় তারা থিওরি বলে। পরীক্ষার হলের কি বলে স্ট্র্যাটেজিক ডিসিশনটা হচ্ছে সবচেয়ে বড় ডিসিশন। সারা বই পড়েও নাম্বার পায় না। জি ক্যারি অন পারমিতা। আচ্ছা তো আচ্ছা অর্ডার সাইকেলটা আমরা যে বের করছিলাম, তো আমার টোটাল ডিমান্ড 9600, এর মধ্যে আমরা পার অর্ডারে 300 করে অর্ডার করছি। তার মানে আমার টোটাল ডিমান্ডের কত অংশ আমি একবারে অর্ডার করছি? তো 300 ডিভাইডেড বাই 9600 করলে আসে 1/32। এখন আমাকে বের করতে হবে যে কত দিন সময় লাগছে, ঠিক আছে। এখন আমার টোটাল এখানে আমার কোশ্চেনে দেওয়া ছিল যে ডিস্ট্রিবিউটর হচ্ছে পার ইয়ারে 288 ডেজ অপারেট করে। তার মানে আমার যদি 1/32 একটা বছরের 1/32 অংশ লাগে, ঠিক আছে। তো এইটা আমার যেহেতু অপারেট হচ্ছে 288 ডেজ, তো 288 ডেজ এর 1/32 ইজ ইকুয়ালস টু 9 ওয়ার্কিং ডেজ। তার মানে আমি যে 300 অর্ডার করছি একবারে, সেই অর্ডারটা করার পর প্রোডাক্টটা আমার হাতে আসতে সময় লাগছে হচ্ছে 9 দিন, ঠিক আছে। এটা বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। জি এরপরে হচ্ছে যে হোয়াট ইজ দ্য টোটাল অ্যানুয়াল কস্ট ইফ ইওকিউ কোয়ান্টিটি ইজ অর্ডারেড। এখন বলছে যে ইওকিউ যে কোয়ান্টিটিটা আমরা পেলাম 300, এইটা যদি আমরা অর্ডার করি তাহলে আমার টোটাল কস্ট কত আসবে? তো টোটাল কস্ট মানে আগে যেটা বললাম যে হোল্ডিং কস্ট আর হচ্ছে অর্ডারিং কস্টের যে সামেশন সেটাই হচ্ছে টোটাল কস্ট। স্যার নিচে স্যার একটু পরে যেতে হবে। হ্যাঁ এখানে এই যে ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্ট। তো ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্টের ফর্মুলা, এই যে ক্যারিং কস্ট ফর্মুলা হচ্ছে Q/2 × H। কিউ হচ্ছে আমার কোশ্চেনেই বলে দিয়েছে যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যেটা পেয়েছি ওইটাকেই ধরতে হবে। তো ওইটা হচ্ছে 300 আর H দেওয়া আছে হোল্ডিং কস্ট হচ্ছে $16। তো ওইটাই বসিয়েছি, ডিভাইডেড বাই 2 করে আসে হচ্ছে $2400। আর যেটা হচ্ছে অর্ডারিং কস্ট সেটা এই যে ডিমান্ড D/Q × S। ডি হচ্ছে আমার টোটাল ডিমান্ড ছিল 9600 আর কিউ আমরা পেয়েছি হচ্ছে 300, আর হচ্ছে আমার এস এর ভ্যালুও দেওয়া ছিল হচ্ছে 75। তো এটা মিলেও আসছে 2400। তো টোটাল হচ্ছে দুইটা যোগ করে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে টোটাল কস্ট 4800। স্যার ম্যাথটা শেষ। Okay, so is there any question to ask me, please? মানে আপনার লাইফ ইজি করার জন্যই আমি অঙ্ক সবচেয়ে বেশি দিয়েছি, কারণ যারা অনেক দূর যেতে চান 25, 26, 27, 28, 29, আপনি অঙ্ক না বুঝলে আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পড়েন না প্লিজ। আপনাকে অঙ্ক বুঝতেই হবে। আপনি বেনাপোল দিয়ে পণ্য পার করবেন নাকি আপনি কি বলে প্লেন চিরগং দিয়ে
চিটাগাং পোর্ট দিয়ে পার করবেন নাকি প্লেনে নিয়ে যাবেন, এই ক্যালকুলেশন যদি না বোঝেন তাহলে সাপ্লাই চেইন পড়ার দরকার নেই, অন্য অন্য কোনো জায়গায় যাওয়াটা অনেক ভালো। এবার আমরা চলে যাব। আচ্ছা, এখানে আমি একটা জিনিস মনে হচ্ছে আমি আপনাদেরকে একটুখানি আর একটু বোঝানোর দরকার আছে। এই যে এটাকে আমরা প্রমিতা, এটাকে আমরা দেখিয়েছি না স্যার। এটা তো একটু বলতে হবে। জি স্যার। আচ্ছা, এবিসি ক্লাসিফিকেশন তো স্যার আগে বলেছেন যে আমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তারপর একটু লেস ইম্পর্টেন্ট, তারপরে সব থেকে কম ইম্পর্টেন্ট যেটা সেটা ক্লাসিফাই করতে হয়। তো সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থাকে সেটার কোয়ান্টিটি হচ্ছে সব থেকে কম হয়। তারপরে যেটা বি একটু আগে চাইতে একটু কম ইম্পর্টেন্ট, এটার কোয়ান্টিটি হচ্ছে এর চাইতে বেশি হয়। আর সি যেটা একেবারেই কম ইম্পর্টেন্ট কিন্তু ওইটার কোয়ান্টিটি থাকে সব থেকে বেশি। এখন আমার এবিসি ক্লাসিফিকেশনটা করতে হবে হচ্ছে অ্যানুয়াল ডলার ভ্যালুর বেসিসে। ঠিক আছে, তো আমার এখানে কোশ্চেনে যেটা দেওয়া আছে, প্রথমে আপনাদের অ্যানুয়াল ডিমান্ড কত, এখানে কতগুলো আইটেম নাম্বার দেওয়া আছে, তো প্রত্যেকটা নাম্বার এগেনস্টে হচ্ছে আপনার ডিমান্ড, অ্যানুয়াল ডিমান্ড কত ছিল সেটা দেওয়া আছে, আর ইউনিট কস্ট কত ছিল প্রত্যেকটা সেটা আপনার কোশ্চেনে দেওয়া আছে। এখন আপনার অ্যানুয়াল ডলার ভ্যালু বের করতে হবে। তো অ্যানুয়াল ডলার ভ্যালু যখন আপনি বের করবেন, এটা তো খুব ইজি, জাস্ট ডিমান্ডের সাথে হচ্ছে ইউনিট কস্ট গুলা মাল্টিপ্লাই করবেন, করে আপনি টোটাল অ্যানুয়াল ডিমান্ড পাবেন, অ্যানুয়াল ডলার ভ্যালু পাবেন। তো সেটাই হচ্ছে এই যে সবার শেষে যে কলামটা এখানে দেখানো হয়েছে। তো প্রথমে অ্যানুয়াল ডলার ভ্যালুটা আপনি বের করে নিলেন, এরপর যখন আপনি ক্লাসিফাই করবেন তার জন্য করতে হবে কি, ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, মানে সব থেকে ভ্যালু যেটার বেশি সেটা হবে সবার উপরে, তারপরে যেটা কম সেটা সবার নিচে। স্যার পরের স্লাইডটা, হ্যাঁ এটা, হ্যাঁ এখানে যেমন হচ্ছে এই যে অ্যানুয়াল ডলার ভ্যালুটা আমরা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে এখানে সাজিয়েছি। সবার প্রথমে ছিল মনে হয় 4 লাখ, তারপরে হচ্ছে 1,20,000 নাকি এরকম 40 লাখ, সরি। তো এইভাবে আমরা সবগুলো হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছি। ডিসেন্ডিং অর্ডারে সাজানোর পর এখানে টোটাল ভ্যালু কত ছিল সেটা বের করেছি, এই যে 7591000, এটা হচ্ছে আমার টোটাল ভ্যালু। ঠিক আছে, এরপর আমরা পার্সেন্ট অ্যানুয়াল ডলার ভ্যালুটা বের করব। তো পার্সেন্ট অ্যানুয়াল ডলার ভ্যালু কিভাবে বের করব, টোটালটা তো আমার এখানে দেওয়া আছে। তো যখন আমি এই যে 40 লাখের জন্য যেটা বের করছি, এটা কি হবে, 40 লাখ ডিভাইডেড বাই এই যে 7591 ইন্টু 100, এভাবে করে পেলাম হচ্ছে 52.7। এইভাবেই আপনি সবগুলো করবেন, করে এখানে অ্যানুয়াল ডলার ভ্যালু যেগুলো সবগুলো হচ্ছে পার্সেন্টেজে পেয়েছেন। এখন দেখেন সবার প্রথমে হচ্ছে 52.7, এইটার ভ্যালু হচ্ছে সব থেকে বেশি, তো এটা তো ডেফিনেটলি এই হবে। এখন পরেরটা বি কেন, কারণ হচ্ছে যে এ থেকে বি এর ডিফারেন্স দেখেন অনেক বেশি, এটা ছিল 52.7 আর বি চলে গিয়েছে হচ্ছে 15.81। দ্যাট মিনস এই দুইটার মধ্যে কিন্তু ভ্যালু ডিফারেন্সটা অনেক বেশি, তার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে আমার এ তে আসলো। তারপরেরটা যদি দেখেন 13.17, তো 15 আর 13 অনেকটাই কাছাকাছি, আবার এরও কাছাকাছি হচ্ছে 11.86। তো এই তিনটা হলো আপনার ক্লাসিফিকেশন হচ্ছে বি তে যাচ্ছে। এরপরে যদি দেখেন তারপর আসছে 1.98, তো 1.98 আর হচ্ছে 11.86, এই দুইটা ডিফারেন্স তো অনেক বেশি, তার মানে এটা বি ক্যাটাগরিতে না, এটা চলে গেল সি তে। তারপরের গুলো দেখেন সবগুলোর ভিতরে ডিফারেন্স অনেক কম, 1.32, 1.05, 0.92, মানে এরকম সবগুলা হচ্ছে অনেক কাছাকাছি। এবং আগে যেটা বললাম যে মানে এ ক্যাটাগরিতে যারা থাকবে তাদের হচ্ছে সংখ্যাটা অনেক কম, এরপরে বি এর সংখ্যাটা একটু বেশি, সি এর সংখ্যাটা আরেকটু বেশি, এখানে দেখলে ওরকমই দেখতে পারবেন। এটা বুঝেছেন সবাই? এখানে আরেকটুখানি বলি, আপনি দেখেন এখানে আমরা প্রায়োরিটি করেছি, এই এবিসি ক্লাসিফিকেশনে প্রায়োরিটি করা আছে, যেগুলো খুবই হাই ভ্যালু সেগুলোকে আমরা একেবারে উপরের দিকে নিয়ে গেছি, হাই ভ্যালু। সবচেয়ে লো ডিমান্ড যেগুলো সি, সেটা নিচের দিকে নিয়ে এসেছি, যাতে ওভার স্টকিং মানে অ্যাভয়েড করতেছি ওভার স্টকিং। সি লিস্ট ইম্পর্টেন্ট, মানুষ কিনতে চায় না, মানুষ কিন্তু সেই পরিমাণে কিন্তু একটা কিনতে চায় না। আপনি প্রমিতা এটা একটু বুঝান, এ বি সিটা কেন এত সংখ্যাধিক্য কেন? স্যার ওটা তো লেস ইম্পর্টেন্ট, যেই জিনিস মানে বলে না যে সস্তা জিনিস অনেক বেশি পাওয়া যায়,
এরকম টাইপের। ডলার ভ্যালু এগুলোর কম, যেগুলো এক্সপেন্সিভ কোনো প্রোডাক্ট যখন এক্সপেন্সিভ হয় সেটার কিন্তু হচ্ছে মানে কোয়ান্টিটিটা কম থাকে, কিন্তু যেই প্রোডাক্টটা লেস এক্সপেন্সিভ হয়, যেটা অনেক চিপ হয়, তো সেই জিনিসগুলাই তো বাজারে হচ্ছে সব থেকে বেশি কোয়ান্টিটিতে থাকে। জি, কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? ওকে, যদি এটা হয়ে থাকে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি। লাস্ট চ্যাপ্টার, এটা একদম সংক্ষেপে পড়ানো হবে। আপনি অনেক কিছু করছেন, সেই কি বলে আমরা যদি ধরে নেই আপনাদের যে কাজগুলো আমরা করেছি, এখানে ফোরকাস্টিং করেছি, সোর্সিং করেছি, সাপ্লায়ার সিলেকশন করেছি, ক্যাপাসিটি প্ল্যানিং করেছি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট করছেন, লাস্টে হলো কোঅর্ডিনেশন। আপনি সব কাজ পারেন কিন্তু কোঅর্ডিনেশন পারেন না, আপনি শেষ করতে পারেন না, কাজ শেষ করতে পারেন না, কাজ উঠাতে পারেন না, পণ্য বিক্রি করতে পারেন না। আপনি পণ্য তৈরি করে ইনভেন্টরিতে তুললেন কিন্তু পণ্য বিক্রি হয় না, আপনার কোঅর্ডিনেশন খুবই দুর্বল, তাহলে কিন্তু মানে যেটাকে বলে আপনার সব কিছু ভেস্তে যাবে। সাপ্লাই চেইন কোঅর্ডিনেশন এর অর্থ হচ্ছে প্রত্যেকটা স্টেজ যে কাজগুলো, যে অ্যাকশনগুলো আপনি করছেন, সেই অ্যাকশনগুলোর মধ্যে সমন্বয় থাকতে হবে। সাপ্লাই চেইনের যদি সমন্বয় থাকে, প্রত্যেকটা কাজের যদি সমন্বয় থাকে, তাহলে আপনি ম্যাক্সিমাম আউটপুটটা পাবেন। অর্থাৎ সাপ্লাই চেইনের সারপ্লাস বলা হয় এটাকে। সাপ্লাই চেইন যদি কোঅর্ডিনেটেড করা হয় প্রপারলি, অর্থাৎ ইনফরমেশনটা বিভিন্ন স্টেজে সবাই যাতে পায়, সেই র মেটেরিয়ালসের সেই থেকে শুরু করে, অর্থাৎ সাপ্লাই সিলেকশন থেকে শুরু করে একেবারে এন্ড প্রোডাক্ট পর্যন্ত সবাই all are involved in here, information is shared properly, তাহলে আপনি you will get the return. ডিমান্ড ফোরকাস্টিং ভুল হয়ে গেল তো সব শেষ। ডিমান্ড ফোরকাস্টিং যদি মিসক্যালকুলেট অথবা কি বলে ওভার ক্যালকুলেশন হয়, লেস ক্যালকুলেট হয়, পণ্য আপনি বানালেন, বাজার ধরতে পারলেন না, বাজার বিট্রে করবে। আর একবার বাজার যদি বিট্রে করে, সেই বাজার ফিরিয়ে আনতে অনেক কষ্ট হয়। সংসারে একবার যদি, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সংসারে আপনার নিজের জীবনে ধরেন, আপনার যদি বাজেট যদি অনেক বেশি বড় হয়ে যায় ইনকামের চেয়ে, আপনি বিপদে পড়বেন। তেমনই হবে সাপ্লাই চেনে খরচ যদি বাড়িয়ে ফেলেন, মিস ক্যালকুলেশন, মিস ইনফরমেশন, আপনার কোম্পানি বিপদে পড়বে। অতএব from the very beginning, coordination at all stages which aligns the actions, যেটা আপনাকে ম্যাক্সিমাম টোটাল সাপ্লাই চেইন সারপ্লাস বলে। এবার ছোট্ট প্রশ্ন আসতে পারে, সাপ্লাই চেইন সারপ্লাস কাকে বলে? সাপ্লাই চেইন সারপ্লাস হচ্ছে, সাপ্লাই চেইন সারপ্লাস ক্যান বি অ্যাচিভ থ্রু সাপ্লাই চেইন কোঅর্ডিনেশন when all stages align actions. আমি এটাকে বাংলা করে দিচ্ছি সুন্দর করে। সাপ্লাই চেইন সারপ্লাস হচ্ছে from the very beginning the stages involved in supply chain, from raw material, even raw materials না, আইডিয়া জেনারেশন। আপনার মাথায় আইডিয়া এসছে বিজনেসের, সেখান থেকে সাপ্লাই চেইন শুরু হয়ে যায়, সেটা বিমূর্ত, সেটা দেখাও যায় না চোখে। যেমন আমরা মার্কেটিং এর লোকেরা বলে থাকি, হাউ মার্কেটিং স্টার্টস উইথ অ্যান আইডিয়া জেনারেশন। তেমনি সাপ্লাই চেনের প্রথম যে আপনি পণ্যটা করলেন, কোথা থেকে পণ্যের জন্য খোরাক আসবে, আসবে মানে আপনার র মেটেরিয়ালস গুলো কিনবেন, এই পণ্যগুলো বাজারে আর কোনো প্রোডাক্ট আছে কিনা, কম্পিটিটর আছে কিনা, সে কম্পিটিটর এত অ্যাডভান্টেজ, তাহলে সেখান থেকে আপনার পণ্য কেন কিনবে? যদি না পাওয়া যায়, কোনো বিশেষত্ব নাই পাওয়া যায়। একটা সেকেন্ড
ওকে, তারপরে আপনারা যদি সাপ্লাই চেইন কোঅর্ডিনেশনের ল্যাক থাকে, সাপ্লাই চেইন কোঅর্ডিনেশনে যদি ল্যাক থাকলে কি হয়? কনফ্লিক্ট হয়। কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট যাতে না হয় সেজন্য আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে, কাজগুলোকে প্রায়োরিটাইজ করা, কোন কাজটা আগে হবে কোন কাজটা পরে হবে, এবং অবশ্যই প্রত্যেকটা কাজের প্রফিট আপনাকে খুঁজতে হবে। কোনো কোম্পানি লস দিতে চায় না, কোনো কোম্পানি আপনাকে ব্যবসায় করে লস আপনাকে দেবে না, কখনোই লস দেবে না। এবং ইনফরমেশন যেন ডিস্টোরশন না হয়, ইনফরমেশন যেন বিকৃত না হয়। কাজের ক্ষেত্রে অনেক ধরনের ঝামেলা আছে, সব মানুষকে নিয়ে কাজ করা খুব কঠিন। অতএব যাকে যেভাবে প্রায়োরিটাইজ করে কাজ করা যায় সেটা আপনি দেখবেন। কোনো কাজের ডিলে হলে আপনি যে লিড টাইম যত বাড়বে আপনার 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 ক্ষতি হবে বেশি। এবং ইনফরমেশন যদি ইনঅ্যাকুরেট থাকে আপনি প্রতিটা পদে পদে বিপদ হবে। অর্থাৎ ল্যাক অফ সাপ্লাই চেইন কোঅর্ডিনেশন, সাপ্লাই চেইনের কোঅর্ডিনেশন গুলো হয় হলো কনফ্লিক্ট থেকে। কোনো মানুষ কাজ করতে চায় না, দেখবেন যে আপনার পাশের লোকই কাজ করতে চাচ্ছে না, স্লো করে দিচ্ছে কাজটাকে, এবং আপনার টিম জানে না কোন কাজটা আগে করতে হয়, প্রায়োরিটাইজ করতে হয় কোনটা। বর্তমানে ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনার চ্যালেঞ্জ হচ্ছে মাল্টিপল ওনারশিপ। একটা কোম্পানিতে অনেক ওনারশিপ থাকে, প্রোডাক্ট, তারপরে বিভিন্ন প্রোডাক্টের ভ্যারাইটি বাড়ছে, কাজও বাড়ছে, সমন্বয় করা খুব টাফ। মাল্টিপল ওনারশিপ, একটা কোম্পানিতে অনেকগুলো ওনারশিপ থাকে, অনেক ওনার থাকে, অনেক মাথা আলা লোক থাকে, তাদেরকে নিয়ে কাজ করাটা খুব টাফ। সো এই জিনিসগুলো, এবং মানুষ এখন এত বেশি পরিমাণে প্রোডাক্ট ভ্যারাইটি চায়, এত বেশি পরিমাণে মানুষ প্রোডাক্টের বিভিন্নতা। যেমন আপনি দেখেন, ছোট্ট একটা উদাহরণ দেয়, প্রাণের যে আপনার কি যেন বলে ম্যাঙ্গো জুস। এখন প্রাণ কিন্তু ম্যাঙ্গো জুস বাদেও গুয়েভা জুসও করতে চাচ্ছে, আবার পাইনাপল জুসও করতে যাচ্ছে, মানে কত ভ্যারাইটি নিয়ে আসছে। এক একটা ভ্যারাইটি মানে প্রোডাক্ট তো বাড়ছে, মানুষের কাজ বাড়ছে, এই কাজ বাড়ার কারণে চ্যালেঞ্জও বাড়ছে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের ওনারশিপ কাজ করে, 3-4 জন ওনার থাকে, সবাইকে খুশি করে কাজ করতে হবে। একবার অস্ট্রেলিয়াতে ফোর্ড গাড়ি হলো জার্মানির গাড়ি এবং খুবই রিলায়েবল কার। ফোর্ড খুবই চুজি বলতে বোঝায় জিনিসপত্রের ব্যাপারে তারা 1 নম্বর জিনিস হলে নেয় না। অর্থাৎ সাপ্লায়ার নেটওয়ার্ক, বিভিন্ন প্রোডাক্ট লাইনে তাদের অনেক ধরনের কি বলে, এটাকে বলে হয় বিভিন্ন ধরনের স্টেজে তাদের কাজ করতে হয়, যার ফলে এত চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে ফোর্ড সারা পৃথিবী থেকে উঠেই গেছে। আমি নিজে সাক্ষী, অস্ট্রেলিয়াতে ফোর্ড গাড়ির প্ল্যান্ট ছিল, গাড়ি বানাতো, খরচ খুব বেশি পড়তো, এবং অস্ট্রেলিয়ানরা ফোর্ড গাড়ি খুব পছন্দ করে। কিন্তু ফোর্ডের এত বেশি পরিমাণে ওরা নিখুঁত ভাবে কাজ করতে চায় যে ওদের কস্টিং কুলায় না, কস্টিং বেড়ে গেছে। এবং তার জন্য মানে এখানে কিন্তু মাল্টিপল ওনারশিপ, এত ওনারশিপ তৈরি হচ্ছে, সাপ্লায়ারের এর কাছ থেকে নেয়া, ওর কাছ থেকে নেয়া, XYZ, মানে বিভিন্ন ধরনের লোকের কাছ থেকে তারা কাজ করে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট লাইন মানে কি, একটা লাইনে যেমন ধরেন ইউনিলিভারের একটা লোশন আছে, এই লোশনের একটা হলো খুব হার্শ
স্কিনের জন্য, একটা স্মুথ স্কিনের জন্য, একটা কি বলে রাফ স্কিনের জন্য প্রোডাক্ট লাইন, একই জাতীয় পণ্যের বিভিন্ন ধরনের বিভক্তি, মানে আপনাদের দৃষ্টিতে প্যারাও অনেক। তো এই যে চ্যালেঞ্জগুলো আপনাকে মোকাবেলা করতে হবে। এই পর্যন্ত থাকবে আপনাদের ফাইনাল পরীক্ষা এবং চ্যাপ্টারগুলো সব দেয়া আছে। আপনারা সেই অনুযায়ী কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আর পারমিতা প্রমিতা কি বলে আজকের দিন পর্যন্ত অন থাকবেন, মানে বিকাল 5টা পর্যন্ত কোনো প্রশ্ন থাকে তাকে করতে পারেন। আর তা না হলে পরীক্ষার পরে কোনো যদি পরীক্ষা কবে জানি না, কয় তারিখে পরীক্ষা? 16 তারিখ স্যার। 16 তারিখ, 17 তারিখ, ইয়েস 17 তারিখ, ইয়েস গুড। তো পড়তে থাকেন, তারপরে দেখা যাবে। স্যার আমরা কি 15 তারিখ ইউনিভার্সিটিতে ম্যাথের উপর একটা রিভিউ ক্লাস পেতে পারি স্যার? সেটা প্রমিতার সাথে কথা বলতে পারেন। আমি পারবো না, কারণ আমি 18 তারিখের আগে আসবো না। প্রমিতার সাথে কথা বলে অনলাইনে হতে পারে, কিন্তু ক্লাসে এতে হবে না। প্রমিতা আপনি 15 তারিখে তো একটা প্রমিতারও তো ছুটিতে আছে, আপনি অনলাইনে করতে পারবেন, 1-to-1 করতে পারবেন। ওকে স্যার। তো অ্যাসাইনমেন্টের ডেটটা কি কাল? আমি না কথাটা বুঝতে পারছি না নুসরাত। স্যার আজকে অ্যাসাইনমেন্টের লাস্টটা কি কালকে পর্যন্ত দেওয়া যাবে? জি না, আজকে দেন, নাম্বার দিয়ে দিচ্ছি, কালকের মধ্যে নাম্বার পেয়ে যাবেন। কারণ এটা লিখতে আধা ঘন্টাও লাগে না, আপনি কেন এটাকে ফেলে রাখবেন? না স্যার, আমি অ্যাকচুয়ালি দেশে যাচ্ছিলাম তো রাস্তায়, এই জন্য অসুবিধা নেই, আমি দিয়ে দিব। আমি তো আমার দেশে যাচ্ছি। আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। জি জি, ধন্যবাদ। আর কি বলে একজন শুধু বলেছেন তার ল্যাপটপ ব্রেক ডাউন করেছেন, তারটা আমি মেনে নিচ্ছি, কিন্তু সবাই টাইপ করে দিতে হবে। টাইপ ছাড়া আমি এটা নেব না, ওয়ার্ড ফাইলে দিতে হবে। স্যার পিডিএফ এ সাবমিট করবো তো, তাই না? জি জি, পিডিএফ এ সাবমিট করে আরো ভালো, কিন্তু একটা ওয়ালিদ পিডিএফ করে দিন না, কারণ যদি কোনো ধরনের ভুল করেন আমি তো ঠিক করতে পারবো না বাবা। ঠিক আছে? ওকে স্যার। একজন বললেন তার এটা দেয়া হয়নি, কে আপনি? মোহাম্মদুল্লাহ। আপনি শেষ বেলায় আসলে তো পৃথিবীতে এরকমই হবে। জি মোহাম্মদুল্লাহ দিয়ে দিয়েছি। সাইদ হাসান। স্যার আমার প্রেজেন্টটাও বাকি ছিল। কে আপনি? স্যার আমারটাও তো বাকি ছিল, তোমার একটা রইছে। আমারটাও বাকি ছিল।